রিবা, তোমার জামাই একটা প্রতিবন্ধী, সামান্য একটা কেক কাটতে হিসাব পড়ে জায়গা। এইসব চাকর বাকরদের কাছে শুধু সাফ সাফাইয়ের কাজই মানায়, আর তুই এই ফকিরি কেক কাটার জন্য ডাকছো? আম্মু, তুমি ঠিকই বলছো। এই 2 টাকার চাকরে আমি একটু বেশি সম্মান দিয়ে ফেলছি। এখন তুমি এখান থেকে যাও আর নিজের চেহারা পরিষ্কার করে আসো, তারপর সবার খাবার দাবারের ব্যবস্থা করো। কিন্তু রিবা, তুমি একবার আমার কথাটা তো শুনে দেখো। একদম চুপ, যাও এখান থেকে। তোমার কোনো কথা শোনার টাইম আমাদের নাই। এইগুলো দেখে সালমানের মন খারাপ হয়ে যায় আর সে বুঝতে পারে এইগুলো রিবার নতুন বন্ধুর কাজ। এরপর সে সেখান থেকে চলে যেতে থাকে আর মনে মনে বলে, আমি সবকিছুই বুঝতাছি তোমরা আসলে কি চাইতাছ। আমি খুব শীঘ্রই তোমাদের কেমন একটা সারপ্রাইজ দিব, যেটা তোমরা কখনো কল্পনাই করতে পারবা না। এরপর সালমান বাসায় গিয়ে সুন্দর হয়ে স্যুট বুট পরে রেডি হয়ে ফিটফাট হয়ে পার্টিতে আসে। ততক্ষণে কেক অলরেডি কাটা শেষ হয়ে যায় আর সবাই রিবাকে অনেক গিফটও দেয়। এরপর রিবার নতুন বন্ধু রায়হান একটা ডায়মন্ডের নেকলেস টেবিলে রেখে বলে, রিবা, এটা আমি তোমার জন্য আনছি। এটা আমার নিজের ডায়মন্ডের কালেকশন থেকে তোমার জন্য স্পেশাল ভাবে বানিয়ে নিয়ে আসছি। ওয়াও, এটা তো অনেক সুন্দর আর এটা দেখে মনে হচ্ছে অনেক দামি হবে। থ্যাংক ইউ সো মাচ রায়হান। রায়হানের দেওয়া নেকলেসটি খুব সুন্দর ছিল, কিন্তু এইদিকে সালমানও সেই টেবিলের মধ্যে একটি ছোট বক্স রাখে আর রিবার উদ্দেশ্যে বলে, রিবা, আমি তোমার জন্মদিন উপলক্ষে ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, তুমি একবার খুলে দেখো। তোরে না মানা করছিলাম তামসা করতে না? এইখানে তামসা না কইরা মেহমানদের গিয়ে দেখ কার কি লাগবো। আরে আন্টি, থামেন একটু। আমি একটু দেখতে চাই আপনার মেয়ে জামাই রিবার জন্য কি গিফট নিয়ে আসছে। তখনই সবাই বুঝতে পারবে আপনার জামাইয়ের আসল রহস্য। আরে রায়হান, থামো। আমি তো অবশ্যই সালমানের গিফট অ্যাকসেপ্ট করব এবং খুলেও দেখব, কারণ এই গিফট সালমানের শেষ গিফট হবে। মানে রিবা, তুমি কি বলতে চাচ্ছ? এটা আমার কাছ থেকে তোমার শেষ গিফট মানে কি? মানে আমি আজকে তোমার কাছ থেকে তালাক নিতে চাই। আমি অলরেডি কাগজপত্র রেডি করে রাখছি। তোমার ডিভোর্স দিয়ে আমি রায়হানকে বিয়ে করব। মানে কি রায়হান সাহেব তোমাকে বিয়ের জন্য রাজি হয়ে গেছে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। প্রথমবার রিবা, তুমি একটা ভালো ডিসিশন নিছো। এতদিন পরে চাকরি আর আমাদের সহ্য করা লাগবে না। রিবা, তুমি এখন এটা করতে পারো না, কারণ এখন তো আমি তোমাকে ভালোবাসি। কি তুমি আমাকে ভালোবাসো? দেখো, তুমি একটা চাকর আর আমি একটা রানীর মতো জীবন যাপন করতেছি। আমাকে তুমি ভালোবাসবাই। তোমার মতো এমন ছেলে আমার পিছে হাজারা ঘুরে। এখন কি আমি সবাইকে পছন্দ করব নাকি? রিভার কথা শুনে সালমান অনেক কষ্ট পায় আর সে এইগুলো সহ্য করতে না পেরে সে একজনকে একটা মেসেজ পাঠায়। আর এইদিকে রায়হান রিভাকে সালমানের গিফট খুলতে বলে আর রিভা সেই গিফট খুলে একদম অবাক হয়ে যায় আর বলে, আরে এটা হতে পারে না, কেমনে সম্ভব ভাই? আরে কি এমন আছে ওইটার ভিতর? এত অবাক হওয়ার কি আছে? আমি বলতেছি শাশুড়িজি, ওয়েট। ওই বক্সের ভিতর একটা রোলস রয়েলসের চাবি আছে। গাড়ির নাম তো অবশ্যই শুনছেন, আর সাথে একটা রেয়ার ডায়মন্ডের ব্রেসলেট আছে। কি রায়হান সাহেব, রেয়ার ডায়মন্ড চিনেন তো? অবশ্যই চিনবেন, আপনি তো একজন স্বর্ণ ব্যবসায়ী। এটা আপনার সস্তা স্বর্ণ হীরা দিয়ে বানানো ব্রেসলেট না। এক মিনিট সালমান, তুমি কি বলতে চাচ্ছ এইগুলা তুমি আমার জন্য নিয়ে আসছো? মানে বার্থডে গিফট হিসাবে তুমি এইগুলা আনছো? ফালতু কথা বলতেছে। আমার মনে হইতেছে এটা কোনো কপি হইব, আর না হইলে ও কারো কাছ থেকে এটা চুরি করে নিয়ে আসছে। সালমানের এই কাহিনী দেখে সেখানে থাকা সবাই একদম অবাক হয়ে যায়, আবার কেউ কেউ হাসতেও থাকে। কিন্তু এইদিকে রায়হান খুব প্যারেশানির মধ্যে আছে। ঠিক সেই সময় রায়হানের ফোনে একটা কল আসে। হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আপনি কোথা থেকে ডায়মন্ড টপ করেন। আমি মূলত গাইস কোডেক্স বাজার থেকে ডায়মন্ড টপ করি। কোডেক্স বাজারকে খুঁজতে হলে আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে কোডেক্স বাজার। এন্ড এই অ্যাপসটা কিন্তু গাইস আপনারা 24 ঘন্টা ডায়মন্ড টপ সার্ভিস দিয়ে থাকে। এন্ড এআই বট দ্বারা কিন্তু 10 সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ দিয়ে থাকে তারা। আর গাইস এই অ্যাপসটা কিন্তু অলরেডি 50,000 মানুষ ডাউনলোড করছে। তো আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপসটা, তারপর হচ্ছে একটা সাইন ইন করে নেবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গাইস এখানে একটা পপ আপে একটা লিংক আসবে, যেটার মাধ্যমে আপনারা কিভাবে ডায়মন্ড টপ করতে হয়, কিভাবে আপনারা টাকা অ্যাড করতে হয়, এগুলো ইজিলি আপনি শিখে যেতে পারবেন। তারপর গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ডের দাম কিন্তু অনেক কম দাম, এন্ড উইকলি মান্থলি গুলো সব কম দামে। তো গাইস কোডেক্স বাজারের লিংক কিন্তু কমেন্টে দিয়ে দিলাম। হ্যালো রায়হান সাহেব, আপনার ব্যাংক বন্ধ করে দেওয়া হইছে, আপনার কোম্পানিও বন্ধ করে দেওয়া হইছে। আপনি একজন নকল ব্যবসায়ী প্রতারক। এর জন্য আপনার ব্যবসা সরকার থেকে বন্ধ করে দেওয়া হইছে। এগুলো আপনি কি বলতেছেন? এইসব ফালতু কথা কেন বলতেছেন? আমি এইসব আচ্ছা আপনি আমাকে বলেন আমার সাথে এইগুলা কে করতেছে? এত কিছু ভালো করে জানি না, তবে এইটুকু শুনতে পারছি চৌধুরী গ্রুপের নতুন মালিক, যাকে এখনো অনেকেই দেখে নাই, আর তার নাম হলো সালমান চৌধুরী। কি বলতেছেন?
সালমান চৌধুরী। একদম ঠিক শুনছ, চৌধুরী গ্রুপের মালিক সালমান চৌধুরী। আমি সেই সালমান চৌধুরী, আর আমি তোমার কোম্পানি বন্ধ করাই দিছি। আচ্ছা, তুমি কি ওই সালমান চৌধুরী যে আমার কোম্পানিতে ফান্ড দাও? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না, কিন্তু তুমি রায়হানের কোম্পানি কেন বন্ধ করাইছো? আমি যখন জানতে পারি ও তোমাকে প্রপোজ করছে, আমি একদম হয়রান হয়ে যাই, আর সাথে সাথে ওর উপর নজর দেওয়া শুরু করি। এন্ড আমি ওর কাছ থেকে শুনতে পাই ও আসলে তোমাকে বিয়ের জালে ফাঁসাইয়া তোমাকে ইউজ করতে চায়। শুধু তাই না, ও তোমার বিজনেস সম্পত্তি এগুলো নষ্ট করার প্ল্যান নিয়ে আসছে। আমি যখন ওর সম্বন্ধে এত খারাপ জিনিস দেখতে পাই, তখন আমি ওর কোম্পানি বন্ধ করে দেই। এত বড় ধোকা রায়হান, আমি তো তোমার বিশ্বাস করছিলাম, আর তুমি আমার এত বড় ক্ষতি করার চিন্তা করছো। আমারে মাফ করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে। আমার কোম্পানি বন্ধ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব স্যার। আমি জানতাম না আপনি এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। আমি জানলে আপনার সাথে এমনটা করতাম না। আমি একদম শেষ হয়ে যাব, এমনটা করেন না স্যার প্লিজ। সব শেষ হবে কি, অলরেডি শেষ হয়ে গেছে। তুই আমার বউকে নিয়ে যে সমস্ত চাল খাটাইছ, আমি তোরে জানে মানে এটা তোর ভাগ্য। এখন সর এখান থেকে। সালমান, তুই সবাইরে বলদ বানাতে পারবি, কিন্তু আমারে বলদ বানানো এত সোজা না। তুই যদি এতই বড়লোক হয়ে থাকিস, তাইলে তুই আমাদের বাসায় কেন চাকর হয়েছিলি? কেন তুই এই গরিবী জিন্দেগি কাটাইছিলি? আমি বিশ্বাস করি না যে কোনো বড়লোক এমন জীবনযাপন কাটাইতে পারে। ঠিক আছে, আমি তাহলে এই বিয়ের আসল কাহিনী বলি। আমি রিবাকে একটা পার্টির মধ্যে প্রথমে দেখেই পছন্দ করে ফেলছিলাম, আর সেটা আমি সরাসরি বলতে পারি নাই, কারণ আপনারা জানেন চৌধুরী গ্রুপের মালিক কখনো কারো সামনে প্রকাশ্যে আসতে পারে না। আর হচ্ছে আমি চাই নাই যেই আমাকে পছন্দ করবে সে আমার পজিশন টাকা পয়সা দেখে ভালোবাসুক। তাই আমি একজন চাকর হিসাবে তোমার আব্বুর কাছে যাই, আর তোমার আব্বু আমাকে না করে দেয়। তাইলে আব্বু রাজি কিভাবে হইল? উনি যখন না করে দেয় আমি সেটা অ্যাকসেপ্ট করে নেই, কিন্তু এর 2 মাস পর যখন তোমার আব্বুর কোম্পানি অনেক বিশাল লস খায় আর তোমার আব্বুর সমস্ত সম্পত্তি চলে যাওয়ার অবস্থা হয়ে যায়, ঠিক সেই সময় কেউ একজন তোমার আব্বুকে আমার কথা বলে, আর সে আমার অফিসে চলে আসে। যখন সেই অফিসে এসে জানতে পারে ওই দিনের সেই সাধারণ ছেলেটাই আমি, সে অবাক হয়ে যায়। এরপর আমি তোমার আব্বুর সমস্ত ব্যাংক লোন পরিশোধ করে দেই, আর তোমার কোম্পানির জন্য অনেক ফান্ড দেই। এরপর একদিন তোমার আব্বু আমার কাছে আসে। স্যার, আপনার চিনতে অসুবিধা হয়ে গেছিল। আপনি আমার ইজ্জত বাঁচাইছেন, আমার ঘরবাড়ি কোম্পানি রক্ষা করছেন। আমি আপনাকে বিয়ের জন্য না করছি কারণ আমার মেয়ে গরিব মানুষ পছন্দ করে না, এর জন্য আমি না করে দিয়েছিলাম। আপনি আমার এত সাহায্য করলেন, আমি একটা রিকোয়েস্ট করি, আপনি আমার মেয়েকে বিয়ে করেন। আমিও রিবাকে অনেক পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনি আমার আসল পরিচয় ওকে দিবেন না। আমি সাধারণ একজন মানুষ হয়ে ওর মন জিততে চাই। এইগুলো শুনে রিভার চোখ দিয়ে পানি পড়তে থাকে। সেখানে থাকা সবাই একদম চুপ হয়ে যায়। এরপর রিভার আম্মু বলে, এর মনে এত আরামায়েশের জীবন কাটাইছিলাম, এটা তোমার জন্য সম্ভব হয়েছে? একটাবার আমাদেরকে বলতে পারতা? কিভাবে বলতাম শাশুড়িজি, আমার তো রিবার মন জিতা লাগতো, কিন্তু শহরের সবচেয়ে ধনী হয়ে আমি রিবার মন জিততে পারি নাই। আমি কোনদিন ভাবি নাই এমনটা হতে পারে। আমার আজকে অনেক খুশি হওয়ার কথা ছিল যে আমার যেমন পছন্দ তেমনটা আমি পেয়েছি, কিন্তু আমার আফসোস হচ্ছে যে আমি টাকা পয়সার লোভে আমি একজন সত্যিকারের ভালোবাসা বুঝতে পারি নাই। এইভাবে বলো না রিবা, তাহলে আমি ইমোশনাল হয়ে যাব। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে ঘৃণা করতে পারবো না, কিন্তু আজকে যেটা আমি এখন বলবো সেটা করা আমার জন্য অনেক কঠিন মনে হচ্ছে, তারপরও আমার করতে হবে। আমি সারা জীবনের জন্য তোমার কাছ থেকে এখন চলে যাব। আমি তোমার এখনো ভালোবাসি, কিন্তু আমার আসল পরিচয় জানার পর কেউ আমাকে ভালোবাসুক সেটা আমি চাই না। এরপর রিভা অনেক কান্নাকাটি করে সালমানের জন্য। সে তার ভুল বুঝতে পারে এবং নিজের খারাপ আচরণের জন্য অনেক আফসোস করে, কিন্তু সালমান আজীবনের জন্য সেখান থেকে চলে যায়। আর রিভা আফসোস করতে থাকে। মনে হয় সঠিক সময়ে সঠিক মানুষের কদর না করলে আমাদের জীবনের মূল্যবান জিনিসগুলো আজীবনের জন্য হারিয়ে যায়।